কাঁদছিলি কেন এভাবে? উত্তর দে, কি সমস্যা হয়েছে? ক্ষতি তো হয়েছে চাঁদনির, তুই কেন এইভাবে কান্নাকাটি করে অবস্থা খারাপ করে ফেলেছিস? সাবিহা এবারে ভেজা চোখ তুলে তাকালো, নাক টেনে বলল, আমি করিনি ভাইয়া, বিশ্বাস করো করিনি আমি কিছু। কেন প্রমাণ ছাড়া সবাই আমাকে ব্লেম করে যাচ্ছে? আমার অপরাধ বলো। আমি তো তোমাদের সাথেই ছিলাম। রিক আমার বন্ধু ছিল বলে ওর দোষের ভাগিদার হয়ে যেতে হবে? এটা কেমন বিচার? সবাই ব্লেম করছে, তাই তুই কান্নাকাটি করে অবস্থা খারাপ করে ফেলবি? এতটা সেন্সিটিভ তো তুই না। কি হয়েছে বলবি? খোলাসা করে বল, হয়েছেটা কি? রাত খুব শান্ত স্বরে বলল। সাবিহা ভঙ্গুর গলায় বলল, নিজের মানুষগুলি যখন বিপক্ষে চলে যায় তখন সহ্য হয় না রে ভাইয়া। আমার নিজের মানুষগুলি আমাকে বুঝছে না, সত্য মিথ্যা যাচাই না করে অপরাধী বানাচ্ছে। অন্ধকার তো বন্ধুত্বই ভেঙে দিল। তটিনী আঁতকে উঠল। আধার বন্ধুত্ব ভেঙে দিয়েছে মানে? ছেলেটা কি জানে না ওদের বন্ধুত্বে সাবিহার জন্য কতটা গুরুত্বপূর্ণ? মেয়েটার কিসের এত বড় শাস্তি পাবে যেখানে ওর দোষের কোনো প্রমাণই নেই? তটিনীর মন মানছে না সাবিহা এমন করতে পারে। অন্তত ও সাবিহাকে যতটুকু জানে তাতে সাবিহার এসব ভাবনায়ও আসার কথা না। সাবিহা ওর পিচ্চি কালের বন্ধু, একসাথে বড় হয়েছে ওরা। তটিনীর বিশ্বাস সাবিহা এসব করেনি। তাহলে কেন আধার সাবিহাকে এত বড় শাস্তি দিবে? মেয়েটা ওদের বন্ধুত্বটাকে কতটা ভালোবাসে সেইটুকু অন্তত ভাবতে পারতো আধার। সাবিহার কথা না হয় নাই ভাবলো, মেয়েটার পাগলামি এখনো কিভাবে সামলাবে? ভালো করেছে। আমি আধার থেকে এটা এক্সপেকটেশন রেখেছিলাম। যদিও আমি ওকে চিনি না, কিন্তু আমার মনে হয়েছিল ও চাঁদনির দিকে তাকিয়ে এটাই করবে তোর সাথে। তোর বন্ধুত্বের চেয়েও ওর ওয়াইফের সেফটি ওর কাছে বেশি গুরুত্বপূর্ণ হওয়া উচিত। যেসব বন্ধুদের সান্নিধ্যে থেকে নিজের মানুষের ক্ষতি হয়, সেসব বন্ধুদের ত্যাগ করা উচিত। রাত এবারও খুব ঠান্ডা গলায় বলল। সাবিহা অসহায় দৃষ্টিতে তাকালো ওর দিকে। ওর নিজের ভাই ওর সাথে পাষাণের মতো আচরণ করছে বাইরের একটা মেয়ের জন্য। ও তবুও নিজেকে সামলে ভেজা গলায় বলল, তুমিও আমাকে বিশ্বাস করছো না ভাইয়া? তুমি আমাকে ছোটবেলা থেকে দেখছো না? তোমার মনে হয় তোমার বোন এমন করতে পারে? আবেগে পড়ে মানুষ অনেক কিছু করতে পারে। আমি জানি না তুই কতটা জেদি, নিজের প্রিয় জিনিসগুলোকে পাওয়ার জন্য তুই কতটা ডেসপারেট হয়ে যাস, সেটা আমার চেয়ে ভালো কে জানবে। আমি ডেসপারেট হই, কিন্তু আরেকজনের ক্ষতি করি না। আর তুমি আমাকে অনেকবার বুঝিয়েছো আধারকে ভুলে যেতে। আমি চেষ্টা করছি। আমি তোমার কথা রাখবো না তা কি করে হয়? তুই সত্যি এখানে জড়িত নেই বনো? না সত্যি, আধার আমাকে বিশ্বাস করলো না। রাত গম্ভীর দৃষ্টিতে তাকিয়ে বলল, আমাকে ছুঁয়ে বল, তুই এই ঘটনায় কোনোভাবে জড়িয়ে নেই। কসম করে বল, তুই এই ব্যাপারে কিছু জানতিস না। সাবিহা টলমলে দৃষ্টিতে তাকিয়ে থাকলো রাতের দিকে। অনেকক্ষণ চুপ করে বসে থাকলো। ঢোক গিলে রাতের হাত ধরে বলল, কসম করে বলছি এখানে আমার কোনো ধরনের ইনভলভমেন্ট নেই। আমি কিচ্ছু জানতাম না। রাত বুকে আগলে নিল ওকে, মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, শান্ত হ, আমি বিশ্বাস করলাম তুই করিস না কিছু। এই বিশ্বাসের ভিত্তিতে আমার একটা কথা রাখ, আমি তোর জন্য একটা ছেলেকে ঠিক করেছে। তোকে আমি এভাবে ছেড়ে দিতে পারছি না। তুই আমাকে নিজের কেমন ভাই ভাবিস আমি জানি না, এটাও জানি না তোর জীবনের ডিসিশন নেওয়ার অধিকার আমাকে দিয়েছিস কিনা, কিন্তু আমি তোকে নিজের বোন ভাবি। আমাদের মধ্যে কখনো সৎ শব্দটা আসেনি। সে ভাই হওয়ার অধিকার থেকে যাচ্ছে। আমি তোকে বিয়ে দেব, নয়তো তুই আরও পাগলামি করবি ফিউচারে। তোর বিয়ে আমার ঠিক করা পাত্রের সাথে হবে। আর তুই ভেবে নিবি আধার নামে কেউ তোর জীবনে ছিল না। রাত সাবিহার উত্তর জানতে চাইল না। সাবিহা অবিশ্বাস্য দৃষ্টিতে তাকিয়েছে ওর দিকে। রাত উঠে দাঁড়ালো। তটিনীর দরজার কাছে দাঁড়িয়েছিল। রাতের তাকানো দেখে মাথা নিচু করে ফেলল। রাত বেরিয়ে যেতে নিবে, তটিনী তার আগেই এসে সাবিহার কাছে বিছানায় বসলো। ও কিছু একটা বলছিল সাবিহাকে। রাত শুনতে পেল না সেসব, কারণ ও ততক্ষণে দরজা পেরিয়ে বেরিয়ে এসেছে। রাত পিছু ফিরে বিষাদ হাসলো, বলল, তুই আমাকে ছুঁয়ে মিথ্যে বললি রে সাবিহা। তুই মনে করিস না, তুই মনে করিস না আমি তোকে শাস্তি দিলাম। তোর শাস্তির আওয়াজ হবে না, দেখাও যাবে না। এই বিয়েটা তোর সবচেয়ে বড় শাস্তি হবে। তোর ভালো করি না হয় তোকে শাস্তি দিলাম আমি। আধার ব্যালকনির রেলিং এর সাথে হাত ঠেকিয়ে দাঁড়িয়ে আছে। একটু আগে গোসল সেরে বেরিয়েছে ও। চুপচাপ তাকিয়ে আছে আকাশের দিকে। রাত 8টা বাজছে হয়তো। চাঁদ উঠেছে আজ। জ্যোতি ছড়াচ্ছে চারিদিকে। একটু আগেই বৃষ্টি থেমেছে। সতেজ ঠান্ডা হাওয়া বাতাস বইছে।
প্রিয়মের গা ছুঁয়ে দিচ্ছে তা, চুলগুলো কপালের উপরে লেপ্টে আছে ওর। বাইরে শান্ত দেখালেও ভেতরে ভেতরে চিন্তার শেষ নেই আধারের। চাঁদনির কষ্ট শান্তি দিচ্ছে না ওকে। এক সময়ও ওর নিজেকেও অনেক কষ্ট দিয়েছে মেয়েটাকে, কিন্তু ওর সমস্যা হচ্ছে ও হাজার কষ্ট দিয়ে জর্জরিত করে ফেললেও অন্য কেউ কষ্ট দিবে সেটাই মানতে পারে না ও। আধারের এসব ভাবনার মাঝেই কেউ একজন পেছন থেকে দু হাতে জড়িয়ে ধরল ওকে। আধার হক শুকিয়ে গেল, আবার কে বুঝতে পেরে শান্ত হয়ে গেল নিমিষেই। ওদের হসপিটাল থেকে ফিরতে ফিরতে বেলা 12টা বেজে গিয়েছিল। চাঁদনিকে আধার ঘুমন্ত অবস্থায় এনেছিল। ওর ঘুম ভেঙেছিল দুপুরে। ফ্রেশ হয়ে খাওয়া দাওয়ার পর ও বিকেলের দিকে ঘুমিয়েছিল, আবার উঠেছে এখন। মেয়েটা খালি ঘুমাচ্ছে একটু পর পর। মেডিসিনের প্রভাব এখনো কাটেনি। তার উপর চাঁদনি এমনিতেই উইক। চাঁদনি ওর মাথা আধারের পিঠে ঠেকিয়ে শক্ত করে জড়িয়ে ধরল ওকে। আধার ওর হাতটা ধরে সামনে আনলো। চাঁদনির মুখে ঘুমু ঘুমু ভাব। আধার উদাস হয়ে ওর কাঁধে মাথা রাখলো, বলল, ঠিক আছিস তুই জান? আমার কি হবে? ইজ এভরিথিং ওকে? হুম। কিছু নিয়ে আপসেট ফিল করছিস? না তো। আধার ডাকলো ওকে আবার। চাঁদ, হুম। ভয় কেটেছে? তুমি আমার সাথে থাকলেই আমার আর কোনো ভয় থাকবে না। সত্যি? এত বিশ্বাস করিস আমাকে? আমি তো বিশ্বাসের যোগ্য না। আমি তোর পাশে থেকেও তোকে প্রোটেক্ট করতে পারলাম না। কত বড় বিপদের হাত থেকে বেঁচেছিস। খুব খারাপ লাগছে জানিস। এখনো এসব ভাবছো কেন? তুমি বাঁচিয়ে নিলে তো আমাকে, আধার ভাই। তোর জন্য আমি কিছুই করতে পারলাম না রে চাঁদনি। যারা তোর সাথে এমন করেছে, যারা তোকে এতটা ট্রমায় ফেলে দিয়েছে, তাদের ভয়ঙ্কর শাস্তি দিতে পারলাম না। আধারের কণ্ঠে অপরাধ বোধ। চাঁদনি অবুঝ দৃষ্টিতে তাকালো। আধার হাত দিয়ে টেনে কাছে আনলো ওকে, বুকের সাথে লাগিয়ে মাথার উপর ঠোঁট ছোঁয়ালো। চাঁদনির পায়ের ব্যথা কিছুটা কমেছে, তবুও খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছে ও। আধার ওর পায়ের দিকে তাকিয়ে বলল, হেঁটে এলি কেন? আমাকে ডাকলেই তো হতো। আমি তোমাকে না দেখে ভয় পেয়ে গিয়েছিলাম। রুমের লাইটটা অফ, তাই না ডেকে খুঁজতে খুঁজতে চলে এসেছি। ও, তোর তো আবার ভূতের ভয়। কিছু খাবি? খিদে পেয়েছে? না, সারাদিন শুয়ে বসে থাকি, খিদে পায় না তো। পায় না কেন? সেই দুপুরে খেয়েছিস। কিছু বানিয়ে দেই? না। রুমে আয়। আধার চাঁদনিকে ধরে ধরে রুমে নিয়ে গেল। চাঁদনি বিছানার উপর বসলো। আধার কক্ষের লাইট জ্বালিয়ে তাকালো ওর দিকে। চাঁদনির থুতনি কেটে গেছে, দাঁতের দাগ বসে গেছে সেখানে, রক্ত জমাট বেঁধে আছে। আধারের গা জ্বলে যায় এসব চোখে পড়লে। ও দেখতে চায় না, সর্বোচ্চ চেষ্টা করে অ্যাভয়েড করতে, কিন্তু পারে না। চোখের পলকে আরো খুঁটিয়ে দেখে। চাঁদনির অবস্থা ওদের চেয়েও নিজের উপর রাগ উঠে বেশি। আধার হাত বাড়িয়ে সন্তপনে আঁকড়ে ধরল চাঁদনির থুতনি। চাঁদনি কিছু বলার আগে শক্ত করে চুমু খেলো থুতনিতে। আধার সব সময় চাঁদনির থুতনিতে চুমু খায়, আর সেখানেই ক্ষত বসিয়েছে ওরা। এটা যে আধারের জন্য কত বড় পেন ও বোঝাতে পারবে না। আধার চাঁদনির সাথে ঘেঁষে বসলো। চাঁদনি এক পলক আধারের দিকে তাকিয়ে আবার মাথা নিচু করে ফেললো। এই মুহূর্তে আধারের চোখের ভাষা বুঝতে চাঁদনির কষ্ট হয় না। ও নরম দৃষ্টিতে তাকিয়ে আছে। এমনিতেই আধার এভাবে চাঁদনির দিকে তাকায় না, তাকালে চাঁদনির এলোমেলো হয়ে যায়। চাঁদনি এ সময়টাতে খুব সেনসিটিভ হয়ে পড়ে। ও বুঝতে পারে না ওর ভালো লাগা বা খারাপ লাগা। ও শুধু বোঝে ওর অন্যরকম লাগে। সব সময়ের মতো স্বাভাবিক থাকতে পারে না। চাঁদনি সিক্ত দৃষ্টি তুলে তাকালো। কোটরে থই থই অশ্রু জমালো ওর নিমিষেই। নিঃশব্দে শ্বাস ফেলে হাসলো আধার। দু হাত বাড়িয়ে গাল দুটো মুছে দিল, নিজের বুকের সাথে শক্ত করে চেপে ধরলো। ছুটতে চাইলো না চাঁদনি, সব সময় তো ছুটতে চায়। আজ না হয় এভাবেই বুকের সাথে লেপ্টে থাকলো। আধার যে বেঁধে রাখলো ওকে নিজের সাথে, হার মেনে যায় চাঁদনি। সব সময় হেরে যায় এই মানুষটার কাছে। চাঁদনি গুটিয়ে থাকলো ওর বুকে। আধার তাকালো। ঘুমের ফলে চাঁদনির চুলগুলো এলোমেলো হয়ে পড়ে আছে মুখের উপর। ইস, কি মায়াবী লাগছে মেয়েটাকে। আধারের বুক কাঁপে, দৃষ্টি হয় এলোমেলো, নিঃশ্বাস ভারী হয়ে আসে। ও
ওর ভেজা চোখ দুটো মুছে দিল আধার, নরম স্বরে বলল, কাঁদিস না। চাঁদনির গলার দাগগুলোতে চোখ যায় বারবার ওর। আধারের খারাপ লাগে। খারাপ লাগাটুকু নিঃশেষ করে ফেলতে চাঁদনির গলায় মুখ গুজলো আধার। কাঁধের উপর বিক্ষিপ্ত চঞ্চল শ্বাস ফেললো, গভীর গলায় বলল, চুপ, কাঁদতে মানা করেছি। গোসল করে এসছো তুমি মাত্র। নিভু গলায় বলল চাঁদনি। আধার ওভাবেই মাথা না তুলে বলল, তো আরেকবার করব গোসল। এমনিতেই আজকে অসহ্য রকমের গরমে 3 বার গোসল করেছি, 4 বার না হয় করলাম, সেটা কোনো ব্যাপার না। আধার মাথা না তুলে তাকালো চাঁদনির দিকে। ওর মুখটা লাল হয়ে গেছে, সিক্ত চোখ জোড়া বড্ড টানছে ওকে। চাঁদনির কপালের উপর ঠোঁট ছোঁয়ালো আধার। জিহ্বার উষ্ণ স্পর্শে ভিজিয়ে ফেললো ওর কপাল। চাঁদনি নাক কুঁচকে ফেললো। এই বিষয়টা কেমন জানি লাগে ওর, আশ্চর্য। এমনি চুমু খাওয়া যায় না, এভাবে লালা লাগিয়ে দেওয়ার মানে কি? চাঁদনি স্বাভাবিক হওয়ার চেষ্টা করে, কিন্তু ওর অনীহাটুকু আধারের দৃষ্টি এড়ায় না। আকস্মিক গলা কেঁপে ধরার মতো চাঁদনির গলায় হাত রাখলো আধার। চাঁদনির গলার সহনীয় চাপ দিয়ে দৃঢ় স্বরে বলল, আমার ছোঁয়া ভালো লাগে না তোর? চাঁদনি নাক কুঁচকে রইল। আধার ওর গালে চুমু খেয়ে বলল, কপালে ঠোঁট ছোঁয়ালাম, তাতেই এই অবস্থা? ঠোঁট ছুলে কি করবি জান? চাঁদনি লজ্জা পেল, মিনমিন করে বলল, সরি, আমার অ্যাকচুয়ালি। আর বলতে দিল না চাঁদনি। তার আগেই ওর ওষ্ঠজোড়া আঁকড়ে ধরল আধার। চাঁদনি সামলে উঠতে পারল না। আধার নিজের ঠোঁট দ্বারা পিষে দিচ্ছে ওর ঠোঁট। ভালোবাসছে কম, শাস্তি দিচ্ছে বেশি। ব্যথার চোটে ভালো লাগার অনুভূতিটা অনুভব করতে পারছে না চাঁদনি। চোখের কান্নিসবে অশ্রু গড়াচ্ছে ওর। ইচ্ছে করে এমন করছে ছেলেটা। ও এমনই করে, ভালোবাসে না, শাস্তি দেয় চাঁদনি বুঝতে পারে না। কিন্তু এখন তো ও শাস্তি পাওয়ার মতো কিছু করেনি, তাহলে কেন শাস্তি দিচ্ছে আধার? কিন্তু চাঁদনি তো জানে আধারের ভালোবাসাটাই ওর জন্য শাস্তি। আধার ভালোবাসে কম, অধিকার রোচায় বেশি। আধার থামলো, অথচ এক চুমুতেই কাহিল হয়ে পড়ল চাঁদনি। আধার ওর ঘাড়ে থুতনিতে দাগগুলোতে ঠোঁট ছোঁয়ালো গভীরভাবে। শুষে নিতে চাইলো ওর সব দুঃখ, অসহায়ত্ব নিশ্চিহ্ন করে দিতে চাইলো। ওকে পরানোর দাগগুলো বুকের সাথে জড়িয়ে নিল ওকে, গভীরভাবে চুলের ঘ্রাণ নিয়ে নেশালো কণ্ঠে আওড়ালো, সে দ্যাট ইউ লাভ মি। চাঁদনি উত্তর দিবে কি? শ্বাস নিতেই জান প্রাণ কাহিল হয়ে যাচ্ছে ওর। মধ্যরাত, চাঁদনি গভীর ঘুমে। ওর দুর্বল দেহ আধারের বুকের সাথে লেপ্টে আছে, অথচ আধারের চোখে ঘুম নেই। ও মনোযোগী দৃষ্টিতে পলকহীন চাঁদনির দিকে তাকিয়ে আছে। বাম হাত বালিশের উপর, মাথার নিচে রেখে আধশোয়া হয়ে আছে। ডান হাতে আদুরে হাতে চাঁদনি চুল টেনে দিচ্ছে। ওর মেজাজ এখনো বিগড়ে আছে। দাগগুলো শান্তি দিচ্ছে না ওকে। পুলিশ ওই রিককে যতই মারুক, যন্ত্রণা দিক, আধার শান্ত হতে পারছে না। মনে হচ্ছে দাগগুলো আর নখগুলো নিজের হাতুড়ি দিয়ে ভাঙ্গা না পর্যন্ত ওর কলিজা শান্তি হবে না। চাঁদনির নরম হাতটা ওর গালের সাথে লাগিয়ে রাখলো আধার। চাঁদনির চোখের পাতা টেনে খুলল। আধার আরেকটু ঘনিষ্ঠ বাড়ালো ওর সাথে। চাঁদনি ঘুমো ঘুমো কণ্ঠে বলল, ঘুমাওনি আধার ভাই? না, ঘুম আসছে না। তুই কেন উঠে গেছিস? জানি না, ঘুম ভেঙে গেল। লাইটের জন্য। লাইট বন্ধ করে দেই? তোর একটু ভালোভাবে ঘুমানো দরকার। না থাকুক, ভয় লাগবে। কেমন খাচ্ছর তুই? পুরো সময় তুই আমারে লাইট বন্ধ করতে দিলি না। এত ভয় কিসের? আমি আছি তো চাঁদ, আমি থাকতে কিসের ভয়? চাঁদনির মলিন মুখের দিকে তাকালো আধার, কণ্ঠ খাদে নামিয়ে বলল, ঠিক আছিস? হুম। মুখে হ্যাঁ বললেও চাঁদনির চোখের পানি চিকচিক করছে। ওর মুখের অবস্থাও ভালো না। আমাবস্যা নেমেছে আদলে। আধার অপরাধী কণ্ঠে বলল, সরি রে। কেন? কাঁদছিস যে? কাঁদালাম তো তোকে আবার? কই কাঁদছি? দেখছি না আমি? বেশি খারাপ লাগছে? না, ঠিক আছি। অশান্তি লাগলে বল। ঠিক লাগছে না আমার তোকে। অশান্তি লাগলে কি করবা? তোর অশান্তি আরো বাড়াই দিব। তোর শান্তি সহ্য হয় না আমার। বাঁকা হাসলো আধার, আবার চাঁদনির ঘাড়ে আঙ্গুল ছুঁয়ে বলল, এই দাগগুলো কবে যাবে?
কি সমস্যা করছে এই দাগগুলো? কতবার বলেছো একটা কথা? চোখে খুব লাগছে যে দাগগুলো, নেওয়া যাচ্ছে না। এই দাগগুলোর জন্যই শুধু শুধু তোকে কাঁদতে হলো। জেদ করে করলে এসব? জেদের বশে করলে? এত জেদ তোমার আধার ভাই, এত? আধার মলিন হাসলো, নিজের সাথে আরেকটু জড়িয়ে নিল চাঁদনিকে। চাঁদনির হাত রাখলো আধারের পিঠে, বুকে মুখ গুজে বিড়বিড় করে বলল, ভালোবাসা না জেদ, কোনটা? ভালোবাসা। মিথ্যা কেন বলছো? জেদ করে করলে সব। ভালোবাসাটা দেখলি না? কষ্ট দেয়াটা দেখলাম শুধু, আর জেদটা, ভালোবাসা টের পেলাম না। আরেকবার দেখাই ভালোবাসা। এবার মনোযোগ দিয়ে দেখবি কেমন। আধার গাল বাঁকিয়ে হেসে তাকালো চাঁদনির দিকে। চাঁদনি অসম্ভব দৃষ্টিতে তাকিয়ে আছে। আধার শব্দ করে হাসলো, ওকে আরেকটু জ্বালাতে বলল, না থাক, ছোট মানুষ তুই, বেশি ভালোবাসা নিতে পারবি না। এমনিতেই অসুস্থ লাগছে তোকে। মজা নাও তাই না? না তো, সিরিয়াসলি বলছি। আমার বিষাক্ত ভালোবাসা খুব ভারী পড়ে তোর উপর, সহ্য করতে কষ্ট হয় তোর। এর চেয়ে ভালো না আমি রয়ে সয়ে থাকি, নিজেকে নিয়ন্ত্রণ করি। আফটার অল তোর কষ্ট তো আমারই। মাঝখানে কেটে গেছে কিছুদিন। এই কয়েকদিনে চাঁদনি একবারও কলেজে যায়নি, বন্ধুদের সাথেও দেখাও হয়নি অনেক দিন। তবে আধারের সাথে সময়টা মোটামুটি ভালোই কাটছে। হাজার চেষ্টা করেও নিজের সাথে ঘটে যাওয়া অপ্রীতিকর ঘটনাগুলো ও ভুলতে পারছে না। মাঝে মধ্যেই স্মৃতিগুলো মনে পড়ে যায়, মন খারাপ হয়, গ্রাস করে চরম হতাশা। অনেকবার আধারকে কথাগুলো বলতে গিয়েও শেষ মুহূর্তে আর বলা হয়ে ওঠে না। আধারের সাথে ওর বন্ধুদের এক অদৃশ্য দূরত্ব তৈরি হয়ে গেছে। আগে যারা সারাদিন কল করে পাগল বানিয়ে দিত, সেই বন্ধুরাই এখন ৩-৪ দিনেও যোগাযোগ করে না। চাঁদনি ভাবে, সব পরিবর্তনই কি এত হুট করে আসে? সব কিছু কেমন অচেনা হয়ে গেছে। সাবিহার ব্যাপারটা চাঁদনিকে বড্ড ভাবায়। আধারের সব বন্ধু ওকে দেখতে এলেও সাবিহা একবারও এলো না। কয়েকবার ওর মাথায় এসেছিল সাবিয়াও হয়তো জড়িত ছিল। পরক্ষণেই সেই ভাবনা ঝেড়ে ফেলে সে। এমনটা হতে পারে না। মেয়েটা গম্ভীর, হাসিটা ঠিকই, কিন্তু ওর সাথে এমনটা করতে পারে না। সাবিয়া অতটাও খারাপ না। কয়েকবার ভেবেছিল আধারকে জিজ্ঞেস করবে, কিন্তু পরে আর করা হয়নি। কিভাবে করবে? আধার সেদিনের পর থেকে ওই বিষয়ে কোনো কথাই বলেনি। চাঁদনিরও খুব সংকোচ হয় নিজ থেকে প্রসঙ্গটা তুলতে। ওর কোনো দোষ নেই, তবুও নিজের সাথে ঘটে যাওয়া ঘটনার কথা ভাবলে এক ধরনের লজ্জা কাজ করে। সাবিয়া যদি জড়িত থাকতো তবে কি আধার ওকে ছেড়ে কথা বলতো? নিশ্চয়ই না। আধারের উপর এই বিশ্বাসটুকু চাঁদনির আছে। শুধুমাত্র সত্য ঘটনাটা বলে দেওয়ার অপরাধে অর্পিতার সাথে আধার কি করেছিল তা চাঁদনি নিজের চোখে দেখেছে। সাবিয়াকে কি আধার ছেড়ে দেবে? কখনোই না। যতই কাছের বন্ধু হোক, চাঁদনির সাথে যে জঘন্য ঘটনা ঘটেছে তাতে সাবিয়া জড়িত থাকলে আধার তাকে এত সহজে ছাড়তো না। এইটুকু তো অন্তত সে মানুষটাকে চেনে। চাঁদনি সেদিনের পর থেকে আর আগের মতো তেরামি করে না। আধার কিছু বললে সেটার ভুল ব্যাখ্যা দাঁড় করিয়ে তর্কাতর্কিও করে না এখন আর। বরং আধার যা বোঝাতে চায় চাঁদনি তা বোঝার চেষ্টা করে। ছেলেটা সারাক্ষণ ওর ছায়ার মতো পাশে থাকে। খুব বেশি জরুরি কাজ না পড়লে ইদানিং বাহিরেও যায় না সে। তবে আজ আধার একদম সাত সকালে ঘুম থেকে উঠে কথাই যেন গেছে। যাওয়ার সময় চাঁদনিকে কিছু বলে যায়নি। পরে ফোনে জানিয়েছে আজ নাকি ওর জন্য একটা সারপ্রাইজ আছে। চাঁদনি সেই সারপ্রাইজের অপেক্ষাতেই প্রহর গুনছে। যদিও সে জানে আধারের সারপ্রাইজগুলো চমকপ্রদ হওয়ার চেয়ে অদ্ভুত হওয়ার সম্ভাবনাই বেশি। এমন সময় আপন সুরে বেজে উঠল কলিং বেল। শব্দটা কানে যেতেই চাঁদনি দ্রুত গিয়ে সদর দরজা খুলে দিল। দরজা খুলতেই চোখ জোড়া স্থির হয়ে যায় ওর, জল জল করে ওঠে মনিদয়। দরজায় আকিব শিকদার দাঁড়িয়ে আছে, স্নিগ্ধ মুখটা লেগে আছে স্নেহ ভরা চাহনি আর মৃদু মিষ্টি হাসি। আধারও ওনার পিছু পিছু এসে দাঁড়ালো, বেশ উত্তেজিত ভঙ্গিতে বলল, চাঁদ, কেমন লেগেছে সারপ্রাইজ? চাঁদনি অবাক হয়ে কথা বলতে পারছে না। মনে হচ্ছে খুব অবিশ্বাস্য কিছু দেখে ফেলেছে সে। আকিব শিকদার মেয়ের অবস্থা বুঝতে পেরে হাসি চওড়া করে বললেন, চলে এসেছি আম্মা।
চাঁদনি এখনো ঘরে আটকে আছে। এখানে সে আকিব শিকদারকে দেখবে সেটা আশাই করতে পারেনি। তাহলে এটাই ছিল আধারের সারপ্রাইজ। চাঁদনি আবেগে আপ্লুত হয়ে ডাকল, বাবা। কতদিন ধরে দেখে না ও ওর বাবাটাকে। আসার সময় শেষ কথা পর্যন্ত বলে আসেনি। আকিব শিকদার হাত বাড়িয়ে কাছে ডাকলেন চাঁদনিকে। ও ছুটে গিয়ে জড়িয়ে ধরল বাবাকে। তিনি ওকে শক্ত করে ধরে মাথায় চুমু খেলেন। কোমল স্বরে বললেন, তুমি বলেছিলে না যেদিন আমি পরিবার ছেড়ে আগে তোমার কথা ভাবতে পারবো, ওদের ছেড়ে চলে আসতে পারবো, সেদিন যেন তোমার সামনে আসে। আমি এসেছি আম্মা, আমি ওদের ছেড়ে চলে এসেছি। চাঁদনির কানে কথাগুলো অবাস্তব ঠেকলো। ওর বাবা তার প্রিয়র চেয়েও প্রিয় পরিবারকে ছেড়ে চলে আসবে, এটাও বিশ্বাস করার মতো ঘটনা। অবিশ্বাসের স্বরে উৎকণ্ঠা নিয়ে বলল, সত্যি আমার বিশ্বাস হচ্ছে না বাবা। আকিব শিকদার ওর মাথায় হাত বুলিয়ে নরম স্বরে বললেন, হ্যাঁ, একদম সত্যি। আমি ঢাকায় চলে এসেছি। ঢাকায় আমাদের অফিসের যে ব্রাঞ্চটা আছে সেটা তো এতদিন আধার দেখতো, এবার আমিও চলে এলাম ওকে সাহায্য করতে। চাঁদনি মাথা তুলল, ঘাড় বাঁকিয়ে আধারের দিকে তাকিয়ে অবাক হয়ে বলল, তুমি না কখনো বললে না ঢাকায় শিকদার্সের যে ব্রাঞ্চ আছে সেটা তোমার তত্ত্বাবধানে চলে। আধার এমন ভাব করলো যেন এসব নিয়ে আলোচনা করা তার মানহানির সমান। উদাসীন গলায় বলল ও, প্রয়োজন মনে হয়নি। এসব বলে কি হবে? আমি চেয়েছিলাম তুই এই ধারণা নিয়েই থাক যে আমি বাবার টাকায় ফুটানি দেখাই, যেটা সব সময় বলে আসতি। আমি চাইনি তোর বক্তব্য বদলে যাক। চাঁদনি রাগ দেখিয়ে বলল, কোনো মানে আছে এসবের? আমাকে বললে কি হতো? আমার এতদিন আসলেই মনে হতো তুমি শুধু শুধু বড় বাবার টাকা ওড়াও, কোনো কাজের না। জানি না কি হতো, আমার বলতে ইচ্ছে হয়নি। বোঝাতে গিয়ে এত শব্দ খরচ করার মানে হয় না। যে আমার ব্যাপারে যা ধারণা রাখে রাখুক, আই ডোন্ট কেয়ার। যখন চিল্লাপাল্লা করো তখন শব্দ খরচ হয় না? মেয়েটা ওকে কথায় জিততে দেয় না, তর্কাতর্কি করে সব সময়। আধার চোখ রাঙিয়ে হালকা ধমকে বলল, চুপ। আকিব শিকদার দেখলেন ঝগড়া বেঁধে যাচ্ছে। এই ছেলে মেয়ে দুটো কথায় কথায় ঝগড়া বাঁধিয়ে দেওয়ার অসীম গুণ নিয়ে জন্মেছে। ওরা সাধারণ কথা বলতে বলতেও বিশ্বের যুদ্ধের প্রস্তুতি নিতে শুরু করে। তিনি হাত উঁচিয়ে ওদের ঝগড়ায় বাধা দিয়ে বললেন, হয়েছে, থামো। একটা সাধারণ ব্যাপার নিয়ে ঝগড়া বাঁধিয়ে দিচ্ছ। এখনো এমন করলে কেমন হবে বলতো? তোমরা কি এখনো ছোট আছো? চাঁদনি মুখ বাঁকিয়ে বলল, আমি তো ছোটই। তোমার ভাইয়ের দামড়া ছেলেটা আমার মতো ছোট বাচ্চার সাথে পাঙ্গা নেয় কেন? আধার ব্যঙ্গ করে বলল। হ্যাঁ, তুমি আমার ল্যাদা বাচ্চা। চাঁদনি ফের মুখ বাঁকালো, জিভ বের করে ভেংচি কাটলো। পরক্ষণে বাবার দিকে তাকিয়ে বলল, তুমি এখন থেকে আমাদের সাথেই থাকবে। এখন থেকে কি প্রতিদিন তোমাকে দেখতে পাবো? আকিব শিকদার আশ্বস্ত নয়নে তাকিয়ে বললেন, হ্যাঁ, প্রতিদিন দেখতে পাবে, কিন্তু আমি তোমাদের সাথে থাকবো না। কেন কেন? তাহলে কোথায় থাকবে তুমি? আকিব শিকদার বলার আগে পাশ থেকে আধার বলল, চাচু ফ্ল্যাট কিনেছে আমাদের অ্যাপার্টমেন্টের সামনের বিল্ডিংয়ে। আমাদের এখানে ফ্ল্যাট খালি ছিল না। আমি অনেক দিন ধরে খুঁজছিলাম। চাচু আরও আগেই আসতেন, ফ্ল্যাট পাচ্ছিলেন না বলে আসতে পারেননি। পরে আমি সামনের বিল্ডিংয়ে ব্যবস্থা করে দিলাম। চাঁদনি আজ আর কয়টা সারপ্রাইজ পাওয়ার বাকি কে জানে। মেয়েটার পেছে কত কিছু ঘটে যায়, ও টেরও পায় না। এবার ও স্বাভাবিক গলায় বলল, কতদিন ধরে এসব করছো তোমরা? আমার ঢাকায় আসার পরপরই চাচু জানিয়েছিলেন তিনি এখানে চলে আসবেন, চট্টগ্রামে আর থাকবেন না। তোকে জানানো হয়নি শুধু? চাঁদনি অভিমানী স্বরে বলল, অথচ তোমরা একবারও বললে না আমাকে। আমরা দুজন তোকে সারপ্রাইজ দিতে চেয়েছিলাম। তুই অনেক দিন ধরে মন খারাপ করেছিলি চাচ্চুর জন্য। ভাবলাম হুট করে তাকে দেখলে খুশির পরিমাণটা বেশি হবে। যদি আগে ভাগে জানাতাম। প্রতিদিন প্যান প্যান করতি তুই, চাচ্চু কখন আসবে, চাচ্চু কখন আসবে। এই জন্য ভাবলাম একেবারে নিয়ে এসে সারপ্রাইজ দেই। তো বল, সারপ্রাইজ কেমন লাগলো চাঁদ? বেস্ট। দুপুরে আকিব শিকদার, আধার আর চাঁদনির সাথেই খাবার খেলেন।
নতুন ফ্ল্যাটের সব গোছানো বাকি, রান্না বান্নাই বা কে করবে? এখনও তো সার্ভেন্ট ঠিক করা হয়নি। নতুন বাসায় ওঠার হাজারটা কাজ, সব তো দুপুরের মধ্যেই করা সম্ভব না। আধার আর চাঁদনি তাই তাকে যেতে দেয়নি। তবে এখনও তার ফ্ল্যাটে ফার্নিচার সেট আপ করা হচ্ছে, সব ছড়িয়ে ছিটিয়ে আছে, সেখানে খাবার মতো অবস্থাও নেই। তবে চাঁদনি আধার আর ওর বাবার সাথে গিয়ে দেখে এসেছে ওর বাবার ফ্ল্যাট। ওর খুব এক্সাইটমেন্ট কাজ করছে মনে মনে। এখন পর্যন্ত বিশ্বাস হচ্ছে না ওর বাবা একেবারের জন্য চট্টগ্রাম থেকে ঢাকায় চলে এসেছে, আর ফিরবে না। ফিরলেও হয়তো ওদের পড়াশোনা শেষ হওয়ার পর। তবে চাঁদনি জানতে পারেনি এত হটকারিতায় ডিসিশন নেওয়ার কারণ কি। ওরা চট্টগ্রাম থেকে ফিরেছে, তেমন বেশি একটা দেরি তো হচ্ছে না। ওর বাবা আসতে চাইলে তো ওদের সাথেই আসতে পারতো। ওরা আসার 1 মাস পরেই কেন তাকে ইমার্জেন্সি আসতে হচ্ছে? চট্টগ্রামে সব ঠিক আছে তো? চাঁদনি জিজ্ঞেস করেনি এসব, নিজের মনেই সমীকরণ মেলানোর চেষ্টা করছে। যে কারণেই আসুক, ওর বাবা এসেছে এটাই যথেষ্ট। চাঁদনি চিন্তায় পড়ে যায়, ওর বাবা একা ফ্ল্যাটে কি করে থাকবে? রান্না কে করবে? একটা মানুষ কি একা থাকতে পারে? সবাই তো আর আধার না। আধার নিজেও তো একা থাকতে পারেনি, বিগড়ে গিয়েছিল। যদিও সৃষ্টিকর্তা ওকে সুবুদ্ধি দিয়েছেন, তবুও ও যে কত কিসে জড়িয়েছিল তা তো বলার অপেক্ষা রাখে না। চাঁদনি আকিব শিকদারের থেকে জানতে চেয়েছিল, সে তো চাইলেই চাঁদনি আর আধারের সাথে ওদের ফ্ল্যাটে থাকতে পারে, সেখানে ওনাকে আবার আলাদা ফ্ল্যাট কিনতে হবে কেন? উনি জানিয়েছেন ওটা এক প্রকার চাঁদনির শ্বশুর বাড়ি। কথাটা ঠিক শ্বশুর বাড়ি নয়, স্বামীর বাড়ি। মেয়ে আর মেয়ের জামাইয়ের সাথে এক ফ্ল্যাটে কি করে থাকবেন তিনি? এ ভারী লজ্জার বিষয়। চাঁদনি বলার আগেই আধার 1 মাস আগে বলে রেখেছিল ওদের সাথে ওদের ফ্ল্যাটে থাকতে। আকিব শিকদার মানেনি। আকিব শিকদার টেবিলে নানান পদ দেখে অবাক হয়ে বললেন, এত সব কে রান্না করেছে? কুক আছে কেন? আছে, বাট এসব আমি রান্না করেছি। আধার উত্তর দিল। আদার, তুমি রান্না করেছো সব? আধার গা ছাড়া ভাব নিয়ে মৃদু কণ্ঠে বলল, হ্যাঁ, কয়েকটা ডিশ মাত্র, খুব বেশি তো না। তারপরেও অনেক বেশি। চাঁদ রান্না করেনি, ও তো রান্না পারে। যতটুকু আমি জানি, শিখদের বাড়িতে থাকতে টুকটাক অনেক রান্না করতো ও। চাঁদনি তরতরিয়ে বলে। পারি তো বাবা, আধার ভাই তো কিচেনে যেতে দেয় না। আকিব শিকদার চাঁদনির থেকে চোখ সরিয়ে আধারের দিকে তাকালেন। কেন আধার, আমাকে কিচেনে যেতে দাও না কেন? শিখদের বাড়িতে থাকতে ও রান্না করতে খুব ভালোবাসতো। বড়ভাবে ওকে সব কিছু শিখিয়েছিল। কিচেনে কাজ করার দরকার কি? দুজন সার্ভেন্ট আছে, সব কাজ ওরাই করে ফেলে। আমার রান্না করতে ইচ্ছে হলে করি, কিন্তু চাঁদনিকে এসব করতে দেওয়া যাবে না। এতে ওর পড়াশোনার ক্ষতি হবে। মনোযোগ রান্নাবান্না আর ঘর ধরে চলে গেলে পড়াশোনায় বসবে না। আমি শুধু চাই ও পড়াশোনাটা ভালো করে করুক। তোমার মেয়ে তো সেটাও করে না। আকিব শিকদারের বেশ ভালো লাগলো কথাগুলো, মিষ্টি হেসে বললেন। তাই ও কি করে? আধার চেয়ার টেনে বসলো এবং অভিযোগের সুরে বলল, সারাদিন মোবাইল নিয়ে বসে থাকে, রাখতে বললেও রাখে না, আমার একটা কথাও শোনে না। আকিব শিকদার মেয়ের দিকে তাকালেন। ওর পাশে বসে কটমট করে আধারের দিকে তাকিয়ে আছে। সে দৃশ্য দেখে মনে মনে হাসলেন তিনি। মুখে মেকি রাগ চেপে বললেন, এমন করা কি ঠিক চাঁদ? আধার তোমার বড় না? ফের আধারের দিকে তাকিয়ে বললেন, মেয়েদের সংসারে এসব করতে হয়। চাঁদনি না পারলে একটা কথা ছিল, কিন্তু আমার মেয়ে ছোটবেলা থেকে সব কিছু শিখেছে। তুমি নিজেও জানো, রান্না করাটা বড় কোনো ব্যাপার না। তুমি ওকে কিচেনে যেতে না দিলে ওটা আমার জন্য আরও খুশি। আমি আমার মেয়েকে পুতুলের মতো বড় করেছি, ও পুতুল হয়ে আছে, তবুও সংসার করা শিখতে হয়। এখানে ওর শাশুড়ি বা ওর মা নেই যে ওকে শেখাবে, ওর সব নিজে নিজেই শিখতে হবে। আধার কপালে ভাঁজ ফেলে তাকালো, উদ্গ্রীব হয়ে বলল, ওর সংসার করার বয়স হয়নি। তোমরা বিয়ে দিয়েছো বলেই যে ও বড় হয়ে গেছে
এমন তো না। ওদের এসব কথার ধার ধারল না চাঁদনি। ওর মনে অনেকটা সময় ধরে একটা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। ও নিজের প্রশ্ন নিয়ে বলল, রাখো তোমরা এসব, আমার কথা শোনো। বাবা একা ফ্ল্যাটে কি করে থাকবে? আধার শয়তানি হাসি দিয়ে বলল, ভাবছি চাচ্চুর জন্য একটা বউ নিয়ে আসবো। সরি, চাচ্চু না, শ্বশুর বাবার জন্য একটা শাশুড়ি মা নিয়ে আসবো। কেমন হয় বিষয়টা? আধার ভেবেছিল বাবা আর মেয়ে দুজনেই খেপে যাবে। আকিব শিকদার চোখ ছোট করে তাকালেও চাঁদনি সম্মতি দিয়ে বলল,